দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জহিতা। আর গুড মর্নিং কলকাতায় জহিতার সঙ্গে রয়েছে আমি অভি। লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জনাদেশ। মোদী তার নাম নিয়ে ভোটে লড়েছিলেন। আর বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, এটা মোদীজির কাছে শুধু রাজনৈতিক পরাজয় নয়, নৈতিক পরাজয়। দিল্লিতে বিরোধী জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমনই বললেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খার্গে। The constituents of India bloc thank the people of India for the overwhelming support received by our allies. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. ইন্ডিয়া জোট ভারতের সংবিধান, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং পুঁজিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে বাঁচাতে লড়াই চালিয়ে যাবে। সরকার গঠনের জন্য ঝাঁপিয়ে পড়বে না বিরোধী জোট শিবির। শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে ইন্ডিয়া জোট। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে শেষে সাংবাদিকদের জানালেন মল্লিকার্জুন খার্গে। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and will definitely whatever promises we have given to the people, that we will keep it up, and just I want to tell this. ম্যাজিক ফিগার পার হয়নি বিজেপির, তাই সরকার গড়তে শরিকদের উপরে ভরসা। শরিক নির্ভর মোদী সরকার গঠন করতে কোন কোন ফর্মুলার উপর জোর দেবেন? হাতে হাত মিলিয়ে বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে টিডিপি জেডিইউ, কি শর্ত দেবে? এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটের হাত ধরবেন নাইডু নীতিশ। অমৃতকালে ধাক্কা, 400 টার্গেট দিয়ে ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ বিজেপি। 272-এর খানিক দূরে 240 আসনেই থেমে গেল বিজেপির রথ। এককভাবে ব্যর্থ, তবে জোট হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তোড়জোড়ও শুরু করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু তৃতীয়বার ক্ষমতায় এলেও এবার নরেন্দ্র মোদীকে শরিক নির্ভর হয়েই থাকতে হবে। এখন সেই লক্ষ্য পূরণে কোন কৌশল নেবে এনডিএ শিবির? সরকার গড়তে এখন ভরসা 3 দল: চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নীতিশ কুমারের জেডিইউ এবং শিন্ডেপন্থী শিবসেনা। ফলাফল বলছে টিডিপির সংগ্রহ 16টি আসন, অন্যদিকে জেডিইউর 12টি এবং শিবসেনার 7টি। 3 দল মিলিয়ে মোট আসন 35। বিজেপির 240 এবং 3 দলের আসন মিলিয়ে সংখ্যাটা 275, যা কোনো রকমে ম্যাজিক ফিগারের গা ঘেঁষে বেরিয়েছে। এনডিএ জোটের নৌকায় পা তুলতে এখন বিজেপির ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। কিন্তু এনডিএর পক্ষে এই দুদল কি আদৌ ভরসার জায়গা হয়ে উঠতে পারবে? বিজেপির ভিতরেই এই দুজনের রাজনৈতিক বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন আছে। কিছুই অসম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি, আমরা দেখেছি, ঠকতে হয়েছে। কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে, তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কি না সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনোদিন বিশ্বাস করেনি। ইন্ডিয়া জোট এক সুতোয় বাঁধতে প্রাথমিকভাবে নীতিশ কুমারই উদ্যোগ নেয়, পরে অবশ্য শিবির বদলান নীতিশ। রাজনীতির ইতিহাসে পাল্টু কুমারের ডিগবাজি খাওয়ার নজিরও নেহাত কম নয়। অন্যদিকে টিডিপির গ্রহণযোগ্যতা নিয়েও এনডিএর ভিতরে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে এই দুই শরিকের উপর কতটা ভরসা করবে বিজেপি? এনডিএর হাত ধরে থাকতে কোন কোন শর্ত আরোপ করতে পারেন নীতিশ চন্দ্রবাবু? অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা চাইবেন নাইডু? গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইবেন নীতিশ কুমার, নাকি দাবি করবেন উপপ্রধানমন্ত্রীত্বের পদ? কি শর্তই বা রাখবে শিবসেনা? You are very loud. You want news always. I am also experienced. I have seen so many political changes in this country. We are in NDA.
একাধিক শর্তের উপর নির্ভরশীল এনডিএর ভবিষ্যৎ। ফর্মুলা ধরে অঙ্ক মেলাতে দিল্লিতে বৈঠকে এনডিএ শিবির। এই আবহে দিল্লিগামী উড়ানে প্রেমমন্দির নীতিশ কুমার ও তেজস্বী যাদব। এনডিএ জোট শরিক চন্দ্রবাবু নীতিশদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা যারা মোদির সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে, আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডু ইট। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না। নতুন সরকার গঠনের আগে রীতি মেনে এই দিনই রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেন মোদি। সম্ভবত 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। কোন ফর্মুলায় সরকার মজুত করবে এনডিএ, নজর সেদিকেই। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। এবার বর্ধমানের দিকে নজর রাখবো, কারণ ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র হয়ে উঠল বর্ধমানের দুটি ওয়ার্ড। বর্ধমানের 31 এবং 33 নম্বর ওয়ার্ডে জারি 144 ধারা, এবং ইতিমধ্যেই ওই এলাকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। মূলত অভিযোগ, তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা, এবং বর্ধমানের এই ঘটনা ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমান। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই একের পর এক জায়গায় এই ধরনের অশান্তির ছবি ধরা পড়ছে। এবার বর্ধমানেও সেই ছবি ধরা পড়ল। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ, কি ঘটনা ঘটেছে ঠিক? একেবারে ডিউটিকে তোমায় জানিয়ে রাখি যে গত পরশুদিন যখন ভোট গণনা হয়ে যায়, ভোট গণনার পরই দেখতে পাই যে গোটা বর্ধমান শহর জুড়েই এবং বর্ধমান দুর্গাপুর মিলে সার্বিকভাবে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ভেঙে পড়ে একদম বর্ধমান শহর এবং দুর্গাপুরে। তার জন্য আমরা দেখেছিলাম যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পাশাপাশি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ যখন এখানে দাঁড়ান, সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে সামনে রেখে বর্ধমান তৃণমূল কংগ্রেস বা বর্ধমান তৃণমূলের যে রয়েছে নেতা মন্ত্রীরা রয়েছে, তারা কিন্তু একটা জায়গায় পৌঁছেছিলেন যে কোনো রকম ভাবেই এই জায়গাতে দিলীপ ঘোষকে হারাতে হবে। কেননা এর আগে 2019 সালে এখান থেকে জয়লাভ করেছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বিজেপির পক্ষ থেকে। তখন থেকে কিন্তু একটা টার্গেট ছিল যে বর্ধমানে জেতাতে হবে তৃণমূল প্রার্থীকে। সেই নিয়ে একটা উচ্ছ্বাস ছিল। সেই উচ্ছ্বাসকে গত পরশুদিন জেতার পরে দিলীপ ঘোষ সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে কিন্তু বর্ধমান শহরের সন্ধ্যের পর ডিজে বাজনা নিয়ে কিন্তু গোটা বর্ধমান শহর, বর্ধমান দুর্গাপুর পরিক্রমা করে তাদের গান বাজনার ক্ষেত্রে। কিন্তু রাতের পর যখন দেখা যায় যে বর্ধমান শহরে 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় তাদের মধ্যে একটা বচসা শুরু হয়, বাক বিতণ্ডা শুরু হয়। কার্যত আমরা দেখতে পাচ্ছিলাম যে দুপক্ষই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, কিন্তু এক পক্ষের কথা হচ্ছে যে যখন পাটে ভোট পড়েছে সেই পাটে তৃণমূল হেরে রয়েছেন এবং বিজেপি জিতে রয়েছে। এই নিয়ে বাক বিতণ্ডা এলাকার লোকাল তৃণমূল কংগ্রেসের মধ্যে, আর এই নিয়ে বচসা, তারপরে কিন্তু রণক্ষেত্র শুরু হয়। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম গত পরশুদিন থেকে কালকে রাত ভর পর্যন্ত বর্ধমান শহরে একটা তাণ্ডব চলেছে। ধন্যবাদ জানাবো আমজাদ। ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র হয়ে উঠল বর্ধমানের দুটি ওয়ার্ড। যেমনটা জানা যাচ্ছে, বর্ধমানের 31 এবং 33 নম্বর ওয়ার্ডে এই ঘটনার জন্য জারি করা হয়েছে 144 ধারা। সময় এখন আরো একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঙ্গে বিজেপির ভরাডুবি, 30 পারের লক্ষ্যে মরিয়া বিজেপির লড়াই থামল 12তে। নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, সুভাষ সরকার সহ একাধিক তারকা পতন গেরুয়া শিবিরে। ডেলি প্যাসেঞ্জার বিজেপি নির্বাচনের বঙ্গে দিল্লি থেকে প্রায় ডেলি প্যাসেঞ্জারই করেছেন মোদি শাহরা। বঙ্গে ভালো ফল করতে মরিয়া ছিল বিজেপি। নির্বাচনী প্রচারে এসে বারবার সেই লক্ষ্যমাত্রাই বেঁধে দেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রচারে এসে মোদির আব কি বার 400 পার রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছিল। 4 জুন 400 পার, 4 জুন 4 জুন 4 জুন টার্গেট 30। বাংলায় জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিলেন শুভেন্দু সুকান্তরা, তবে মাত্র 12তেই থামতে হলো বিজেপিকে। নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অর্জুন সিং, সুভাষ সরকার, দেবশ্রী চৌধুরীর মতো তারকাদেরও পতন হয় সবুজ ঝড়ে। বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30। তো 30 পর্যন্ত যতক্ষণ না পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং 30 পৌঁছলেই তবে আমি ধরে নেব যে হ্যাঁ আমরা জিতেছি। ভোটের আবহে বাংলার সরকার ফেলে দেওয়ার হুঙ্কার শোনা যায় অমিত শাহ থেকে শুরু করে সুকান্ত শুভেন্দুদের মুখে। ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है।
30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। যদিও এই সাফল্যের পরেও উত্তরবঙ্গ নিয়ে দুশ্চিন্তায় তৃণমূল। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ একাধিক কেন্দ্রে গেরুয়া ঝড় অব্যাহত। যদিও কোচবিহারে নিজেদের হারানো মাটি ফিরে পেয়েছে তৃণমূল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।